এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দুর্গাপুজো করতে দিই না, আগে বলতো সরস্বতী পুজো করতে দিই না, আজ দুর্গাপুজো আজকে ইউনেস্কো হেরিটেজ। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো। প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ না, ওটা সাধু সন্তদের কাজ, পুরোহিতদের কাজ, ইমামদের কাজ, আমাদের নয়, বিভিন্ন ধর্মের চার্চ ফাদারদের কাজ। আমাদের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিল্ডিং ডেভেলপ করা, করতে দেব না। 2, শুনুন, আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, মনে রাখবেন, মেট্রো ইস্ট ওয়েস্ট হচ্ছিল না, কারণ ওদের প্ল্যান ছিল, আর্লিয়ার প্ল্যান সিপিএম গভর্নমেন্টের সময়, এটা ডালহৌসির ওপর দিয়ে না কলে বউবাজার টৌবাজার পুরো বড় বাজার পুরো ভেঙে দিয়ে যাওয়ার। আমি বললাম ওখানে কোটি কোটি মানুষ থাকে, আমি বুলডোজার চালাতে পারবো না। দেন আই চেঞ্জ দ্য রুট, যাতে কোনো মানুষের কোনো অসুবিধে হয়নি। এমনকি আপনারা এটাও দেখেছেন, কলেজ স্ট্রিটে কাজ করতে গিয়ে কতবার ধস নেমেছে, কত মানুষের ঘর বাড়ি ভেঙেছে, আমি ছুটে গেছি, তাদের সাহায্য করেছি। দমদম টু গড়িয়া মেট্রো রেলের যত প্রজেক্ট প্রত্যেকটা আমার করা। দক্ষিণেশ্বর নোয়াপাড়া আমি উদ্বোধন করে এসেছিলাম, নোয়াপাড়া টু দমদম আমার করা। বেহালা টোকা টু তারাতলা, তারাতলা টু ধর্মতলা, ধর্মতলা টু দমদম একই সাথে কানেক্টেড হয়ে যাবে, এটা আমার করা। বলতে পারেন আমি 9 সালে করে দিয়ে আসার পর আজকে কত তারিখ, কত সাল হয়েছে? 15 বছর হয়েছে। একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, যেন অসুস্থ রোগী তাকে একটু একটু করে চামচা দিয়ে জল দিচ্ছে। টাকাগুলো কিন্তু আমি রেখে এসেছিলাম। বলছে বেহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে। কেন আমি বডিগার্ড ভাঙবো? বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ। কয়েক কোটি টাকা খরচ করে আমরা বডিগার্ডের পাম্প নিষ্কাশন, মানে জলে সুয়ারেজ করে, একবালপুর বডিগার্ড, লোকেরা বর্ষা হলে এত জল জমতো, সেখানে পুলিশ ফ্যামিলিরা থাকে, আমার পুলিশ ব্যারাক, স্পোর্টস গ্রাউন্ড, এই জায়গাটাকে আমরা এবারে পুরো জল মুক্ত করেছি, মানে জমে যাওয়া জল। তার পাশেও তো জায়গা আছে, ডিফেন্সের অনেক জায়গা আছে রেড রোডের ওপর দিয়ে, কাউকে তো একটু জায়গা দেওয়া হয় না। একটা প্রেস করতে গেলেও, প্রেস ক্লাব করতে গেলেও তার মাথায় একটা ছাপ লাগাতে দেয় না, সবই টেম্পোরারি স্ট্রাকচার। তা রেল তো গভর্নমেন্ট সেক্টর, আর ওটা তো ওদের কাজে লাগছে না। ওরা রেড রোডের পাশ দিয়ে জায়গা দিতেই পারে, ময়দানের পাশ দিয়ে, কি আপত্তি আছে? অনেক জায়গা পড়ে আছে, আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো। সম্পূর্ণ সহযোগিতা আমাদের থেকে আছে, কিন্তু বডিগার্ডও ভাঙতে দেবো না। একসময় তারাতলা মিন্টের ওখানে কাজ করতে গিয়ে সমস্যা হয়েছিল, কিন্তু আমি সমস্যার সমাধান করে দিয়েছিলাম। সমস্যা জীবনে থাকবে, সেটাকে সমাধান করতে হবে। আমি পুলিশের হৃদয়ের মণিকোঠায় যে বডিগার্ড আজীবন কাল ধরে তারা সংরক্ষিত করে এসছে। আমি নিজে প্রতিবার দুর্গা পুজো এবং নেপালিদের পুজো উদ্বোধন করতে যাই, আমি বডিগার্ডও ভাঙতে দেবো না। আমি মানে আমরা, এটা পশ্চিমবঙ্গ সরকারের হোস্টে আমার 2টো পোস্ট আছে, একটা আমি অ্যাজ এ চিফ মিনিস্টার, আর একটা পোস্ট আছে আমি পার্টির আমি তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার বলে আমি তার চেয়ারম্যানও, আমাদেরই সরকার। আমাকে যদি বলে রুট বানাও, আমি রুট বানিয়ে দেবো।
কিন্তু এগুলো তো আমি হাত দিতে দেবো না। একটা জিনিস করতে, সত্যজিৎ রায় স্টেডিয়াম বেহালায় ভুলে যাবেন না, কে করেছিল? আমি করে দিয়ে গিয়েছিলাম। আমরা খুব তাড়াতাড়ি স্মৃতি বিজড়িত হয়ে যাই। যে প্রোগ্রামগুলো আমি, মেট্রো ডিভিশন মনে রাখবেন, জোন, ভারতবর্ষে 20টা জোন ছিল মেট্রো, সমস্ত রেলওয়ে, ভারতীয় রেলের। আমি যখন 2 সালে সম্ভবত, আমি 2001 সালে আমি যখন রেল মিনিস্ট্রি থেকে প্রথমবার চলে আসি পদত্যাগ করে, তখন নীতিশ কুমার রেলমন্ত্রী হন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারা আমাদের বাংলা থেকে ধানবাদ কেটে নিয়ে যায়, ধানবাদ ডিভিশন। এবং সেই জন্য ভারতবর্ষে 21টা মাত্র রেলওয়ে জোন আছে। 20টা ছিল আগে, একটা জোন আমি তৈরি করেছিলাম, সেটা বাংলায় মেট্রো জোন। শিলিগুড়িতে আমি রেলের পরীক্ষা দেওয়ার জন্য ইনস্টিটিউট দিয়েছিলাম। যত বাংলার রেল, দীঘা তমলুকি বলুন, একলাখি বালুরঘাটই বলুন, বালুরঘাট আপনার মালদাই বলুন, গাজলই বলুন, গাজল থেকে মালদা বলুন, চ্যাংড়াবান্ধা মালবাজার বলুন, ময়নাগুড়ি যোগীগোপা বলুন, লক্ষ্মীকান্তপুর নামখানা বলুন, প্রত্যেকটা আমার নিজের হাতে করা। আর যত বড় বড় স্টেশন টুপিপি মডেলে, এগুলো সব আমার বাজেট খুলে দেখুন, আমার হোয়াইট পেপার খুলে দেখুন, প্রত্যেকটা লেখা আছে। আজমির শরীফের আদলে, মসজিদের ওই আদলে, আজমির শরীফের আদলে স্টেশন আমি করে দিয়েছিলাম। গৌহাটিতে কামাখ্যা মন্দিরের আমলে স্টেশন আমি করে দিয়েছিলাম, কারণ আমার একটা আইডিয়া ছিল যেখানে যা বিখ্যাত সেটাকে নিয়ে আসা। তারাপীঠের আদলে তারাপীঠ স্টেশন করে দিয়েছিলাম। দক্ষিণেশ্বরে গিয়ে দেখবেন কাউন্টিং, যেটা টিকিট কাউন্টার যেরকম আছে সেরকম দেখবেন স্টেশনটাও, ওটাও আমার করা। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি একদম সেই ঐতিহ্যটাকে বজায় রেখে সারা ভারতবর্ষ জুড়ে করেছিলাম। আমি না থাকলে সেদিন দিল্লি মেট্রো হতো না, জট ছিল, আমি ডেকে সমাধান করে দিল্লি মেট্রো করেছিলাম। শিলা দীক্ষিতের আমি গিয়ে উদ্বোধন করেছিলাম। মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমি রেলমন্ত্রী থাকাকালীন করেছিলাম। অ্যান্টি কলিউশন ডিভাইস, যাতে অ্যাক্সিডেন্ট না হতে পারে, আমি নিজে গোয়ার মাডগাঁও গিয়ে আমি রিসার্চ করিয়ে অ্যান্টি কলিউশন ডিভাইস, এসিডি ডিভাইস, যাতে রেল অ্যাক্সিডেন্ট করতে না পারে সেটা লাগিয়েছিলাম। এরকম প্রচুর কাজ আমার করা আছে। কাজে আমি যেটা সহযোগিতার কাজ, অলওয়েজ হাত বাড়াবো। আর যেটা সহযোগিতার কাজ নয়, আমার বুকের ওপর দিয়ে আমাদের দীর্ঘদিনের যেগুলো মূল্যবান হেরিটেজ, সেগুলোকে ভেঙে দেবার চেষ্টা করবে, এটা আমি করতে দেব না। দক্ষিণেশ্বর আজকের নয়, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে হাত দিলে বিবেকানন্দের কথা মনে করতে হবে, রামকৃষ্ণের কথা মনে করতে হবে, ভবতারিণী মার কথা মনে করতে হবে। দক্ষিণেশ্বর বেলুড়ের কোটি কোটি ভক্ত আছে, তাদের কথা মনে করতে হবে, কিছুতেই করতে দেবো। কালীঘাটেও স্কাই ওয়াক করছি, কি করে করছি বলুন? যত হকার ছিল তাদের জন্য প্ল্যান করে হচ্ছিল না। আমি হাজরাম পার্কটা আমি হকারদের স্টল করে দিয়েছি টেম্পোরারি। স্কাই ওয়াক করে গেলে তারা স্কাই ওয়াকের দুপাশ দিয়ে তাদের দোকানগুলো করে দেবো। বুদ্ধি খরচ করতে হয়। আর 2-3 মাসের মধ্যে কালীঘাট টেম্পলও হয়ে যাবে। 165 কোটি টাকা খরচ হচ্ছে। রিলায়েন্স মাথার চূড়াটা করছে, বাদ বাকিগুলো আমরা করছি। কারণ আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিল, কেউ যদি এগিয়ে এসে হেল্প করতে চায় অসুবিধার কি আছে? জগন্নাথ টেম্পল আর 3-4 মাসের মধ্যে জগন্নাথ টেম্পল হয়ে যাবে। উচ্চতায় পুরীর মন্দিরের সমান, কিন্তু পুরীর দেবতা নিম কাঠে পুজো হয়, ওদের ট্র্যাডিশনাল। আমরা মার্বেল পাথরের করছি, কিন্তু জায়গাটা আরো বড় হবে। ভোগ ঘর থেকে শুরু করে আরো যে সমস্ত মন্দির আছে সেগুলো সমস্ত অনেক বড় করে করা হচ্ছে। এবং রাস্তাটা চওড়া করবার জন্য আমরা যার জমি ছিল তাকে অল্টারনেট ল্যান্ড দিয়ে সেই জায়গাটাকেও আমরা নিচ্ছি। মাসির বাড়িটাও ভালো করে করছি, যেটা অরিজিনাল মাসির বাড়ি ছিল জগন্নাথ দেবের। ফুল্লরা আমি ইতিমধ্যে করে দিয়েছি, নলাটেশ্বরী মন্দির ডেভেলপ করে দিয়েছি।
কঙ্কালীতলা করে দিয়েছি, তারাতলা করে দিয়েছি, এই তারাপীঠ ফুরফুরা স্বরূপ করেছি, পাথর চাপড়ি করেছি, চন্দননগরে কত চার্চ আছে সেগুলোও আমরা করেছি, কয়েকশো বেরিয়ার গ্রাউন্ড করেছি, শ্মশান করেছি, মাঝের থান পাট্টা দিচ্ছি, জাহের থান পাট্টা দিচ্ছি। আমরা সর্বধর্ম সমন্বয়কে নিয়ে সব মানুষের যেটা প্রয়োজন সেটা করি। এমনকি গুরুদ্বার আমায় বলেছিল ওদের জন্য আমি গেট তৈরি করে দিচ্ছি, ওঙ্কারনাথ মিশনের গেটও আমি তৈরি করে দিয়েছি, লোকনাথ ঠাকুরের চাকলাধাম কচুয়াধাম তাতেও আমরা সব কাজ করে দিয়েছি। অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের, আমি দিয়ে দিয়েছি। আমরা যত কাজ করেছি, তীর্থস্থান এটা একটা হেরিটেজ, মনে রাখবেন, ট্যুরিজমের জন্য তীর্থস্থানকে বাদ দিয়ে হেরিটেজ ট্যুরিজম হয় না, কাজেই সেগুলো আমরা সবটাই করেছি। তা সত্ত্বেও এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাকোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো? ষোলনা মসজিদের গেটও আমাদের করা, আরো অনেক জায়গায় করে দিয়েছি। এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। আমি নিশ্চয়ই চাই যদি ওদের কোনো জট হয়, লেট দেম সিট উইথ মি, লেট দেম। শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না, ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, ডেডিকেটেড ফ্রেট করিডোর আমার সময় হয়েছে সারা ভারতবর্ষে। আমাকে ম্যাপ দেখিয়ে বলল এত জমি চাই এর জন্য। আমি ফিজিক্যালি সার্ভে করিয়ে 15,000 একর মানুষের জমি বাঁচিয়ে দিয়েছিলাম। আমি কেন, তোমার রেলের পাশেই তো জমি আছে, সবচেয়ে বেশি জমি ভারতবর্ষে ডিফেন্স আর রেলের কাছে আছে। আমি তো কেন্দ্রীয় সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট চালিয়ে এসেছি, তোমার নিজের জমির পাশেই তো হতে পারে। আমি এই আইডিয়াও দিয়ে এসেছিলাম যে এখন ফার্স্ট ট্র্যাক হচ্ছে রেলে, পরে সেকেন্ড ট্র্যাক করো, তারপর থার্ড ট্র্যাক করো যখন প্রয়োজন হবে। যেমন ধরুন একটা, যারা শহীদ সমাধি দেয়, খ্রিস্টানরাও দেয়, মুসলিমরাও দেয়, অন্যান্যরাও দেয়, যখন জমিগুলো ওদের শেষ হয়ে যাবে সেখানে, তারপরে আমাকে একটা আইডিয়া বানাতে হবে। ফার্স্ট ট্র্যাকে সমাধি থাকবে, সেকেন্ড ট্র্যাকেও থাকবে, থার্ড ট্র্যাকেও থাকবে, এরকম কিছু একটা ভাবতে হবে ওদের সাথে কথা বলে। আমি ওদের সাথে কথা না বলে ভাববো না, কিন্তু আমার মাথায় এটা আছে, কারণ গভর্নমেন্ট আমার হাতের মুঠোয়। আমি গভর্নমেন্ট ইন্ডিয়াটাও ভালো বুঝি, দেশটাও ভালো বুঝি, রাজ্যটাও ভালো বুঝি। এটা হয়ে গেল আমার গভর্নমেন্ট পার্ট। বইগুলো নিয়ে যাও, চিঠির কপিগুলো সবাইকে দিয়ে দাও, আর এটা একটা এ করে কপি করে পূর্ণিকে পাঠিয়ে দাও। এবার আমি একটা পলিটিক্যাল কথা বলবো। গভর্নমেন্ট, যার জন্য আমি দেখুন ন্যাশনাল, আমি আমার জাতীয় পতাকাগুলো সরিয়ে দিয়েছি, যেহেতু আমার আর অন্য জায়গায় বলার জায়গা নেই। ও একটা কথা বলি, যে যারা আমরা 25শে জানুয়ারি একটা প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে যারা আমাদের 19th এশিয়ান গেমসে প্রাইজ পেয়েছে, স্পোর্টস পার্সনদের, ন্যাশনাল প্যারা গেমসে প্রাইজ পেয়েছে, গোল্ড মেডেলিস্টের আছে, উইনার যারা, টোটাল নাম্বার অফ উইনার্স, গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ মেডেল উইনার্স অ্যাবাউট 322 জন। তাদের আমরা বেলা 4টে সম্বর্ধনা জানাবো। আমাদের এর জন্য 6 কোটি টাকার ওপর খরচ হবে, প্রায় অ্যাবাউট 7 কোটি টাকা, কারণ তাদের টাকা দিতে হবে, একটা ক্যাশ প্রাইজ দেওয়া হয়, এবং সেটা আমাদের হবে। এবার আমি আমার একটা কথা বলবো, গভর্নমেন্ট হয়ে গেছে, আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি এসেছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব, আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে
হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। Am I clear? আর একটা কাগজে লিখেছেন আপনারা, দেখলাম কারো একটা ছবি দিয়ে রেশন দেওয়া হচ্ছে। আমরা কিন্তু নিচ্ছি না, আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই। এটা মাথায় রাখবেন। 7,000 কোটি টাকা পাই, সাবসিডি আমাদের দেয়নি, আমরা নিজেরাই চালিয়ে দেবো। কারণ ওরা যেটা শেয়ারে দেয় সেটা পরিমাণ 5 থেকে 5.5 হবে, বাদ বাকিটা 5 আমাদের দিতে হয়। তারপরে বুঝতে পারছেন আমার কয়েক হাজার কোটি টাকা যায়। এর ফলে আমার দুটো কাজ হয়। একটা, আমরা 5 কেজি করে যেটা রেশন দিই, আর একটা হচ্ছে আমি কৃষকদের ঘর থেকে এফসিআই থেকে চাল না নিয়ে, এফসিআই চাল ভাঙা চাল, আধ ভাঙা চাল, বালি ভরা চাল, খুদ ভরা চাল লোকে পছন্দ করে না। আমি আমার চাষির ঘর থেকে এই চালটা কিনি, যাতে চাষিরা তাদের চালটা বিক্রি করতে পারে, ধানটা, এবং তাদের জীবন জীবিকাতে যেন অল্প মূল্যে ধান রাস্তায় ফেলে দিতে না হয়। এই ভাবনা নিয়ে এটা আমরা করি। আমি আবার সবাইকে বলবো আর একটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে, আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবেন। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবটা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান, মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা। যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। আমি আশা করি যদি লোকাল মানুষ, আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর চোর চোর, ওরা সবচেয়ে বড় চোর। লোকে বলছে অলি গলি মে চোর হ্যায়, बीजेपी का सब चोर है। অলি গলি মে চোর হ্যায়, बीजेपी का सब चोर है। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে।
এজেন্সিরা আজ বাঁচাচ্ছে, ওদের বাড়িগুলো রেড করলে দেখবেন তৃণমূল কংগ্রেস যা করেছে। যদি কেউ দেখুন 100 জনের মধ্যে আমার 5টা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য। নিশ্চয়ই সবাই খারাপ নয়। আজ পর্যন্ত আমার যদি কেউ বলেন আমি 1 পয়সার চায়ের দোকানে চা খেয়েছি, নিজে পয়সা দিইনি, আমি ছেড়ে দেবো। আমি যেদিন থেকে চিফ মিনিস্টার হয়েছে 1 পয়সা মাইনে নিই না, ভাতা নিই না, সরকারি গেস্ট হাউসে থাকলেও ভাড়া দিই, খাবার খরচ দিই। আমি পেনশন পাই মাসে 1.5 লক্ষ টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, মানে পার্লামেন্ট থেকে প্রায়। তার কারণ আমি 7 বারের এমপি। আমি 13 বছর 1 পয়সাও তুলিনি। যদি আমি এখানে ভাতা নিতাম আর যদি আমি পেনশনটা নিতাম তাহলে মান্থলি 3.5 লক্ষ টাকার মতো হতো। তো আমি 13 বছর যে 3.5 লক্ষ টাকা করে মাসে মাসে নিইনি, কত কোটি টাকা হয়? আমার কি চাই? আমি একবেলা খাই না, আর একবেলা খাই, তাও ভাত খাই না, রুটিও খাই না। আমার একটা বিছানা আছে সবার, আমি এর জন্য গর্বিত। অনেকের তো মাথার উপর ছাদও নেই। আমরা যদিও করে দেওয়ার চেষ্টা করছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে, আমি ঠিক টাইম মতো করে দেবো, ভাববার কিছু নেই। জলও স্বপ্ন। স্টেটমেন্ট দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, ঘর ঘর মে জল কোন পৌঁছ রা হ্যায়, কোন পৌঁছ রা হ্যায়? জিজ্ঞেস করুন, ল্যান্ড দিচ্ছে কে টাকা দিয়ে কিনে? স্টেট গভর্নমেন্ট। মেনটেনেন্স করছে কে? স্টেট গভর্নমেন্ট। আমরা শেয়ার দিচ্ছি সব মিলিয়ে 75%, আর আমাদের জিএসটি টাকা থেকে ওরা দিচ্ছে 25%। তাতে ঘর ঘর মে জল চলা গিয়া, সব বাড়ির লোকেরা জল পাবে। 2024-এর মধ্যেই প্রোগ্রামটা আমরা শেষ করতে চাই। 2024-এর ডিসেম্বর বা 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যেও কয়েক লাখ বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি। সব কাজটাই স্টেট গভর্নমেন্ট করে। কোভিড হলেও গাইডলাইন্স দেয়। কোভিড হলে রাস্তায় নামে না হাসপাতালে হাসপাতালে ঘোরে, না গরিব লোকের ঘরে ঘরে ঘোরে? আপনাদের মনে নেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করে সচেতনতা বাড়িয়ে কিভাবে মানুষকে অ্যাডজাস্ট করেছিলাম? আপনাদের পেশেরও লোক মারা গেছে বন্ধুরা, তাদেরও আমি সাহায্য করেছি। আমার নিজের পরিবারে 2 জন মারা গেছে, আমি গর্বিত যার জন্য। কারণ অন্যরা মারা গেলে আমার পরিবারে যদি কেউ মারা যায় আমি সহসাথী হলাম। আমাদের অফিসাররা মারা গেছে, আমাদের পুলিশরা মারা গেছে, অনেকেই মারা গেছে, কাউকে আমি বঞ্চিত করিনি। কেএলও ছেড়ে যারা চলে এসছে সবাইকে আমি চাকরি দিয়েছি স্পেশাল হোমগার্ডে। আগে যারা অন্যান্য বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, অসামাজিক আমি ঠিক বলবো না, তাদের মতো তাদের হয়তো ওটা আইডিওলজি ছিল, তাদেরও সবাইকে আমি চাকরি দিয়েছি। ঝাড়গ্রামে কয়েক হাজার হোমগার্ড পুলিশ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় পেয়েছে। চাকরির সংখ্যাটা কম নয়, আপনাদের আমি লিস্ট দিয়ে দেবো। আমাদের শুধু এমএসএমই সেক্টরেই 1,15,00,000 লোক কাজ পেয়েছে। বাকি সব যুক্ত করে আপনাদের আমি দেব। আর যারা বড় বড় কথা বলছে তাদের থোতা মুখ আমি ভোতা করে দেবো। তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে মনে রাখবেন 40% বেকারি বেড়েছে, আর আমাদের এখানে 40% দারিদ্রতা কমেছে। তাই 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। ওরা 100 দিনের কাজ বন্ধ করলো, আমি কিন্তু করিনি। আমি আমার ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একসাথে, ওরা টাকা দিলেও আমাদের 40 দিন কাজ হতো, আমি এখনো 40 দিনের কাজ কিন্তু করে দিয়েছি এবছরেও।